ঝরা পাতা গো আমি তোমারি দলে ঝরা পাতা। গুনগুন করতে করতে নিচে নেমে এলো মুস্কান। একটু আগে গোসল করেছে, চুলগুলো এখনো শুকায়নি। কখনো হেয়ার ড্রায়ার ব্যবহার করে না সে। ফ্যানের নিচে দাঁড়িয়েও চুল শুকায় না, চুলগুলো খুলে রেখে দেয়। বড়জোর রোদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। আজ ঠিক তাই করছে। সচেতনভাবে গত রাতের ঘটনাটা মন থেকে তাড়াতে চাইছে সে। তার নার্ভ এমন দুর্বল নয় যে এই সামান্য ঘটনায় ভড়কে যাবে, ঘন্টার পর ঘন্টা এ নিয়ে ভেবে অস্থির হবে। এর চেয়ে অনেক বড় দুর্বিপাকে পড়েছে। এমন পরিস্থিতিতে নিপতিত হয়েছে যা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করে টিকে থাকা অসম্ভব, কিন্তু সে তা পেরেছে। আর তারপর থেকে পুরো জীবনটাই বদলে গেছে চিরতরের জন্য। এসব চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সামনের লনটার দিকে তাকালো। দুপুরের রোদে চকচক করছে এখন। নিয়মিত পানি দেবার পরও ঘাসগুলো জায়গায় জায়গায় হলদেটে হয়ে গেছে। তা দেখে মন খারাপ হয়ে গেল তার। কিছুই করার নেই, এটাই প্রকৃতির নিয়ম। শীতকালে যতই যত্ন নেওয়া হোক, ঘাস শুকিয়েই যাবে। এটা হলো পাতা ঝরা ঋতু। মেইন গেটের দিকে তাকালো। ওখানে এখন কেউ নেই। একটু আগে দারোয়ান ছেলেটা গোসল করার জন্য জোর পুকুরে গেছে। বাড়িটার চারপাশে তাকালো মুস্কান। দেখে মনে হয় না 1884 সালে এটা নির্মাণ করা হয়েছিল। অবশ্য এরপর অনেকবার রেনোভেট করা হয়েছে। মেরামতের শেষ কাজটি সম্পন্ন করা হয় মাত্র 5 বছর আগে। মূল নকশাটাকে অক্ষত রেখে যতটুকু সম্ভব আধুনিক উপকরণ যোগ করা হয়েছে কেবল। অ্যাটাচ বাথরুম আর কিচেন ল্যাবটার কথা বাদ দিলে প্রায় সব কিছুই আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু মুস্কান যখন বাড়িটা নিজের করে পেল, তখন একেবারেই আস্তাবলের মতোই ছিল জায়গাটা। দীর্ঘদিন বিভিন্ন মানুষের দখলে থাকা, তারপর আবার পরিত্যক্ত হয়ে পড়ে থাকার পর এর সব সৌন্দর্য গৌরব প্রায় ধ্বংস হয়ে গেছিল। যে লনে সে এখন হাঁটছে সেটা বড় বড় ঘাসে পূর্ণ খোলা জায়গা ছাড়া আর কিছুই ছিল না। লনের মাঝখানে যে ফোয়ারাটা আছে সেটার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল ঝোপ আর মাটির নিচে। বাড়িটা দীর্ঘদিন গুদামঘর হিসেবে ব্যবহার করেছিল স্থানীয় এক টাউন পলিটিশিয়ান। জোরপুকুরটা বলতে গেলে কচুরি পানায় ভোরের ডোবায় পরিণত হয়েছিল। পানি বলতে ছিল গাঢ়, কালচে আর ঘন ময়লা। বাড়ির 3 দিকে ঘিরে থাকা জলাশয়টির অবস্থা ছিল আরও করুণ। কচুরিপানা আর আগাছায় ভরে গিয়েছিল পুরো জায়গাটা। বেঁচে যাওয়া পুরোনো কিছু ছবি দেখে দেখে রেনোভেশনের কাজটা করা হয়েছে। তবে জোরপুকুরের দক্ষিণে যে শিব মন্দিরটা আছে সেটার কোনো সংস্কার করা হয়নি। অবশ্য মন্দিরের কোনো কিছু ওখানে ছিলই না। এখন যেটুকু ভগ্নাবশেষ আছে ঠিক সেরকমই ছিল। মেরামতের অযোগ্য মন্দিরে পুরনো কোনো ছবিও তার কাছে নেই। থাকলেও যে ওটা রেনোভেট করা হতো তা নয়। মন্দির ব্যবহার করার মতো কেউ এখন এই বাড়িতে থাকে না। সত্যি বলতে ওখানে গিয়ে পূজা করার মতো খুব বেশি সংখ্যক মানুষ এই সুন্দরপুরেও নেই। রোদের প্রকোপে সাদা রঙের বাড়িটাকে আরও বেশি মোহনীয় লাগছে। তবে তবে সে খেয়াল করল 5 বছরের পুরনো সাদা রং কিছুটা উজ্জ্বল্য হারিয়ে একটু হলদেটে হয়ে গেছে। সে চেয়েছিল তাজমহলের মতো সাদা রং। রোদ আর পূর্ণিমায় সাদা মুক্তার মতো চকচক করবে। বাড়ি থেকে চোখ সরিয়ে নিল। একটা দুঃখবোধে আক্রান্ত হলো সে। সব সময়ই এটা ঘটে তার সাথে। যখনই সে থিত হয়ে আসে তখনই এটা ঘটে। একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার এরকম হয়েছে। সত্যি কথা হলো এই বাড়িটার মায়ে পড়ে গেছে, আর সে জানে মায়া বড্ড খারাপ জিনিস। এর সাথে অবিচ্ছেদ্যভাবে জুড়ে থাকলে সুতীব্র কষ্ট। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথার চুলে আঙুল চালিয়ে দেখে নিল কতটুকুন শুকিয়েছে।
লনে কিছুক্ষণ থাকার পর বুঝতে পারলো শীতের নরম রোদ আর নরম নেই, গায়ে এসে লাগছে। বাড়ির দিকে পা বাড়ল সে। সদর দরজার কাছে আসতেই বাড়ির ভেতর থেকে সাফিনা দৌড়ে ছুটে এলো তার কাছে। মেয়েটার হাতে মোবাইল ফোন। আপনার ফোন। হাঁফিয়ে উঠেছে সে। সেটাই স্বাভাবিক, তার এই ফোনটা রাখা ছিল দোতলার লিভিং রুমে। সেখান থেকে দৌড়ে নেমে এসেছে নিচে। ফোনটা নিয়ে মেয়েটাকে চলে যাবার ইশারা করলো। হ্যালো। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ আনন্দে বিগলিত হয়ে বলল, ম্যাডাম কেমন আছেন? জি ভালো, আপনি? পুলিশের চাকরিতে খুব বেশি ভালো থাকার উপায় নেই, তবে সবসময় ব্যস্ত থাকতে হয়। আপনাকে আর কি বলবো, আপনি তো সবই জানেন। মুস্কান কিছুই বলল না। এসব আদিক্ষেতা কথাবার্তা তার ভালো লাগছে না। দরকারের সময় অপ্রয়োজনীয় কথাবার্তা অসহ্য লাগে। ওহ, যার জন্য ফোন দিয়েছি ওই লোকটার খবর জানা গেছে, সে একজন সাংবাদিক। কপালে একটু ভাঁজ পড়ল তার। কোথায় কাজ করে? মহাকালে। একটু ভেবে জিজ্ঞেস করলো সে, তার ইন্টেনশনটা কি জানতে পেরেছেন? বলেছে সে নাকি আপনার ওই রবীন্দ্রনাথের উপরে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে চায়। এসপি জানে মুস্কান রেস্টুরেন্ট শব্দটি পছন্দ করে না। এখনো ওসি রুমে আছে, আর একটু টাইট দিলে হয়তো আর কিছু কথা বলতো। উনি যে সাংবাদিক এটা কি আপনারা কনফার্ম করতে পেরেছেন? ফোনের ওপাশে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। হ্যাঁ, না না মানে আমি ওটা ওসিকে বলিনি। আস্তে করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো আক্ষেপে। আমার মনে হয় মহাকালে ফোন করে খুব সহজে এটা চেক করা সম্ভব। তা তো অবশ্যই ঠিক, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। তফাজ্জল খুবই ধুরন্ধর লোক, সে নিজে এটা চেক করে দেখবে। ক্রিমিনালের মুখের কথা সে পটাপট বিশ্বাস করবে না। তারপর আমি এক্ষুনি বলে দিচ্ছি তাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে না না, এই সামান্য কাজের জন্য আবার থ্যাঙ্কস কিসের দরকার? মুচকি হাসলো মুস্কান। কেন, থ্যাঙ্কস কি মন ভরছে না? হালকা হাসি শব্দ শোনা গেল ওপাশ থেকে। না না, মন ভরেছে কিন্তু পেট ভরছে না। আপনার হাতের স্পেশাল কিছু খাই না অনেক দিন হলো। অসভ্য মনে মনে বলে উঠল মুস্কান। আরেকটা পেট ফুলে খাওয়া করত। কি যে বলেন, আপনাদের মতো মানুষের জন্যই তো রবীন্দ্রনাথ দিলাম এখানে। যতদূর মনে পড়ে গত পরশু আপনি গেছিলেনও। আরে ম্যাডাম, ওখানে গিয়ে খাওয়া আর আপনার সামনে বসে আপনার হাতের রান্না করা খাবার মধ্যে পার্থক্য আছে না? নিঃশব্দে বাঁকা হাসি দিল মুস্কান। তা সমস্যা কি? সামনে শুক্রবার চলে আসুন না। একটা নতুন কুইজিন নিয়ে কাজ করছি। অরিজিনটা স্প্যানিশ হলেও ওটা এখন মেক্সিকান কুইজিন হিসেবে বেশ পরিচিত। একটু ঝাল, তবে আশা করি আপনার ভালো লাগবে। উফ, আমার তো শুনে জিভে পানি আসছে। কেন যে আজকে বললেন? জাস্ট একদিন আগে বললেই হতো। এখন 3 দিন কি করে অপেক্ষা করে বলেন তো? আকাশের দিকে তাকালো মুস্কান। পুরুষ মানুষের ন্যাকামি তার কাছে অসহ্য লাগে। মনে হয় চোখের সামনে অসভ্য এক মামল লাফাচ্ছে, যেন এক সার্কাস চলছে। কি আর করবেন, বলেই যখন ফেলেছি কষ্ট করে একটু অপেক্ষা করুন। আশা করি প্রতীক্ষার ফল সুস্বাদুই হবে। ঠিক বলেছেন। অট্টহাসি শোনা গেল অপাশ থেকে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই অবশ্য। ঠিক আছে তাহলে, শুক্রবার আমার বাসায় ডিনার করছেন? অবশ্যই ম্যাডাম। থ্যাঙ্কস অ্যাগেইন। ফোনটা কান থেকে নামিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এইসব নিম্নরুচির মানুষজনদের সাথেও সম্পর্ক বজায় রাখতে হয় বলে নিজেকে কিছুটা করুণাই করল সে। ভুয়া সাংবাদিকের দিকে ঘৃণা ভরে তাকিয়ে আছে আতর। এই লোকটার সাথে 3 দিন ধরে উঠা বসা করছে সে, সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছে, অথচ ঘুণাক্ষরা টের পায়নি সে ভুয়া। তার ইচ্ছে করছে লোকটার মুখে থুতু মারতে। বিশেষ করে ধরা পড়ার পরও লোকটার মধ্যে কোনো লজ্জা শরমের বালাই নেই দেখে
রাগে সারা গা গিরগির করে উঠল। উল্টো এমন ভাব করছে যেন ভুয়ো সাংবাদিক পরিচয় দিয়ে সে তেমন কোনো অন্যায় করেনি। তা এখন বইলা ফেলান, আপনি আসলে কে? ওসি তোফাজ্জল হোসেন অনেকক্ষণ ধরে ডেস্কের উপরে রাখা পেপার ওয়েটটা নিয়ে নাড়াচাড়া করার পর আনতে চাইল। এসআই আনোয়ার মুখোমুখি হয়ে উঠে দাঁড়ালেও এখন বসে আছে। তাকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে ওসি। নিজের চেয়ারে বসে পড়লেও আনোয়ারের চোখ মুখ দিয়ে ক্রোধ উপচে পড়ছে যেন। সফা নির্বিকার ভঙ্গিতে বসে আছে চেয়ারে। আমি নূরে সফা। এটা কিন্তু একদম সত্যি, এর মধ্যে কোনো ভেজাল নেই। ওসি মুচকি হেসে মাথা তোলাল। হ্যাঁ, এই জন্যই মানুষ বলে চোরের মার বড় গলা। এবার মুচকি হাসলো সফা। তার হাসিতে তাচ্ছিল্য করার ভঙ্গি আছে। আমি বলতেছি, তুই কই থেকে আইসোস, কি করস মাদার সোত? পেপার ওয়েটটা ডান হাতের মুঠোয় ধরে ক্ষিপ্তভাবে বলল ওসি। সফা স্থির চোখে চেয়ে রইল ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকে। পেপার ওয়েটটা হাত থেকে রেখে কথা বলেন। পেপার ওয়েটটা হাত থেকে রেখে কথা বলেন, একদম শান্ত কণ্ঠেই বলল সে। নইলে রাগের মাথায় কিছু করে ফেললে পরে কিন্তু খুব পস্তাতে হবে। বিস্ফোরিত চোখে চেয়ে রইল ওসি। নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে তার। কিছু বলতে যাবে তার আগেই সফা আবার কথা বলে উঠল। এবার কিন্তু সুন্দরপুরের চোখ খারাপ জায়গায় ট্রান্সফার হয়ে যাবেন। 3-4 বছরে কোনো শহরের মুখ দেখবেন না। মনের অজান্তেই পেপারও একটা নামিয়ে রাখলো ওসি। তুই তুই কে? তোতলালো সে। বললাম তো আমি নূরে সফা। আমি কোনো সাংবাদিক নই, ওটা আমি বলেছি অন্য কারণে। ব্রুকুসকে চেয়ে এলো তোফাজ্জল হোসেন। হঠাৎ হাত তুলে আনোয়ারকে থামিয়ে দিল। সে চেয়ার ছেড়ে উঠে আসতে যাচ্ছিল। এসআই থমকে দাঁড়ালেও চেয়ারে আর বসল না। আতর আলী অবিশ্বাসের সাথে চেয়ে আছে সফার দিকে। তার বিশ্বাসই হচ্ছে না ওসির সাথে কোনো ভুয়া সাংবাদিক এভাবে কথা বলতে পারে। আর একটা কথা, ডান হাতের তর্জনী উঁচিয়ে বলল নূরে সফা, এই তুই তোকারিটা বন্ধ করেন। আর আপনার ওই এসআইকে বলেন এই ঘর থেকে এক্ষুনি চলে যেতে। আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে। ওসি বিস্মিত হয়ে চেয়ে রইল তার সামনে বসা ভুয়া সাংবাদিকের দিকে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। আপনার ভালোর জন্য বলছি, আশ্বস্ত করার ভঙ্গিতে বলল সফা। এসআই আনোয়ার বিস্মিত চোখে চেয়ে আছে ওসির দিকে। আতরালে একবার সফা আরেকবার ওসিকে দেখছে। সে কিছুই বুঝতে পারছে না। তার কেবল মনে হচ্ছে এই লোক ভুয়া সাংবাদিক হতে পারে, কিন্তু তার ভাবভঙ্গি ভুয়া নয়। এই তোমরা দুইজনে একটু বাইরে গিয়ে বসো যাও। আস্তে করে কথাটা বলে ঢোক গেল ওসি। এসআই আর আতর অবিশ্বাসে তাকালো একজন আরেকজনের দিকে। তারপর চুপচাপ কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ওসি ঠোক গেলে তাকালো নূরে সফার দিকে। আপনি কে? প্রশ্নটা শেষ করতে পারল না। বলছি, তার আগে এক গ্লাস পানি দিন, বেশ আদেশের সুরে বলল নূরে সফা। সুন্দরপুরের ওসি তার ডেস্কের উপরে রাখা মিনারেল ওয়াটারের বোতলটা বাড়িয়ে দিল। এই যে নিন। তুই থেকে আপনিতে চলে আসায় মজায় পেল নূরে সফা। বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে পান করে নিল। থানার বারান্দায় দাঁড়িয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে আতর আর এসআই আনোয়ার। তারা ভালো করেই জানে কোনো ভুয়া সাংবাদিকের কথায় ওসি তাদের ঘর থেকে চলে যেতে বলেনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। ঘটনাটা কি? মুখ খুলল ইনফরমার আতর আলী। বুঝতেছি না, আস্তে করে বলল এসআই। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরল সে। বোঝা যাচ্ছে খুব টেনশনে পড়ে গেছে। সিগারেটে কয়েকটা টান দিয়ে আতরের দিকে তাকালো। এখনো সব প্রশ্ন দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। এই লোকটা আসলে কে? কাঁদ তুলল ইনফরমার। আমি কেমনে কম?
এতদিন তো মনে করছে সাংবাদিক, এখন দিই বুয়া। জোরে জোরে সিগারেটে টান দিল এসআই। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। নূরে সফা নামের ভুয়া সাংবাদিককে বেশ কয়েকটি কিল ঘুষি দিয়েছে, খুব খারাপ ব্যবহারও করেছে, কিন্তু এখন মনে হচ্ছে লোকটা সাধারণ কেউ নয়। তার ক্ষমতার দৌড় কতটুকু হতে পারে সেটা ধারণাও করতে পারছে না। এসআই আনোয়ারের নিশ্চিত ভাবভঙ্গি দেখে আতর চুপ মেরে গেল। আর কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে রইল বারান্দার একটা পিলারে হেলান দিয়ে। 10-15 মিনিট পর ওসির ঘর থেকে বেরিয়ে এলো সফা। আতর আর এসআই আনোয়ার ঘুরে দাঁড়াতেই তাকে দেখতে পেল। দুজনের চেহারা হতবুদ্ধিকর। আনোয়ারের ঠোঁটে সিগারেট শেষ অংশটুকু যেন বেখেয়ালে আটকে আছে। সফা ধীর পায়ে এসে দাঁড়ালো দুজনের সামনে। এসআই ঠোঁট থেকে সিগারেটটা নিজের হাতে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিছিয়ে ফেলল। থানা কম্পাউন্ডে ধূমপান নিষেধ, কাছের দেয়ালে লাগানো সাইনটার দিকে ইঙ্গিত করল নূরে সফা। অন্যদের চেয়ে আইনের লোকদের একটু বেশি আইন মানতে হয়, বুঝেছ? সফার এমন ব্যবহারে আনোয়ার রীতিমতো হতমম্ব হয়ে ফেলফেল চোখে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। আতর একটু দ্বন্দ্বে পড়ে গেলেও দ্রুত নিজেকে সামনে নিয়ে তাকালো এসআইয়ের দিকে। সে এখনো ধাতস্থ হতে পারেনি। এসআইয়ের গালে আলতো করে চাপড় মেরে বলল সফা, তোমার হিসাব পরে করব, এইসব ফালতু ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার হাতে নেই এখন। এবার ইনফরমারের দিকে তাকালো সে। আতর? যে স্যার? আতর আরে জানে না সে কেন স্যার বলল, কিন্তু লোকটার ভাবভঙ্গি এমন, স্যার না বলে আসলে পারেনি। এদিকে আসো বলেই সে হাঁটা ধরল। ভয়ে জড়সড়ো হয়ে তার পেছন পেছন চলতে লাগলো ইনফরমার। থানার মেইন গেটের বাইরে এসে দাঁড়ালো সফা। শোনো আতর, আমি কোনো সাংবাদিক নই, আমি ডিবিতে আছি। ভয়ে এবং বিস্ময়ে মিলেমিশে একাকার হয়ে গেল ইনফরমারের চোখে মুখে। তুমি আর আমি কিন্তু আগের মতোই কাজ করব, ঠিক আছে? মাথা নেড়ে সায় দিল আতর আলী। তার মুখের জমাট বন্ধ হয়ে গেছে। প্রসন্নভাবে হাসল সফা। সুন্দরপুরে আসার আগে এখানকার থানায় কাজ করে গেছে এমন একজনের কাছ থেকে আতর আলী বিবিসির খোঁজ পেয়েছিল। তোমার মোবাইল ফোনটা ঠিক আছে তো? যে 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 স্যার, তো ডিসপ্লেটা। হাত তুলে থামিয়ে দিল তাকে। জানি জানি, এখন মন দিয়ে আমার কথা শোনো। আতরের কাঁধে হাত রাখলো নূরে সফা। ফোনটা চালু রাখো, যে কোনো সময় আমি তোমাকে ফোন দেব। এখানে তুমি ছাড়া আর কার ওপরে আমি নির্ভর করতে পারছি না। ইনফরমারের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সুন্দরপুরের এসপি আনোয়ার হোসেন ভয়ার্ত চোখে মুখে নিজের ডেস্কে বসে আছে। তার সামনে বসে আছে নূরে সফা। একটু আগে থানার ওসির সাথে কথা বলে ফোনটা যেই না রাখতে যাবে, অমনি ভূতের মতো হাজির হয় এই লোক। কাকতালীয় ব্যাপার হলো, লোকটার পরিচয় ওসির কাছ থেকে পেতে না পেতেই সশরীরে হাজির হয়েছে সে। প্রথমে তাকে ঢুকতে দেখে অবাক হয়েছে এসপি। আপনি? হুট করে তার অফিসে একজন অপরিচিত লোককে ঢুকতে দেখে চমকে উঠে বলেছিল সে। নূরে সফা। কথাটা বলেই এসপি সামনে বসে পড়ে। মনোয়ার হোসেন বিস্ময়ে চেয়ে থাকে তার দিকে। আশা করি চিনতে পারছেন। আলগোছে ঢোক গিলে চেয়ে থাকে সে। এইমাত্র সুন্দরপুর থানার ওসির কাছ থেকে নূরে সফা নামের একজনের পরিচয় জানতে পেরেছে, আর সেটা মোটেও সুখকর নয়। ভদ্রলোক নিজে পরিচয় দেবার পরপরই তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ক্ষমতাধর ব্যক্তির সাথে কথা বলিয়ে দিয়েছে। ক্ষমতাধর ব্যক্তির আদেশটি খুব পরিষ্কার। নূরে সফা নামের ডিবির যে অফিসার সুন্দরপুরে অবস্থান করছে, তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে না। পরিচয় গোপন রাখার কোনো দরকার ছিল না। আপনি আরো আগে আমাদের সঙ্গে দেখা করলে ভালো হতো।
টেলিফোনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই লোকের সাথে কথা শেষ করার পর কয়েক মুহূর্ত চুপ থেকে বলে উঠল মনোয়ার হোসেন, আমি যদি এখানে আসার পরপরই জানতে না পারতাম ওই মুস্কান চৌধুরীর সাথে আপনাদের এত ভালো খাতির, তাহলে অবশ্যই পরিচয় গোপন রাখতাম না। সফার কথা শুনে এসপি কোনো জবাব দিল না। প্রাইমারি ইনভেস্টিগেশনটা শেষ হবার পরই অবশ্যই আপনাদের সাথে আমি যোগাযোগ করতাম, সব খুলে বলতাম। কিন্তু তার আগেই রুমাল দিয়ে বাম ঠোঁটের কোণ মুছে নিল সে। সেদিকে তাকিয়ে কাঁচুমাচু খেলো এসপি। বেশ ফুলে আছে, বোঝাই যাচ্ছে কেটে গিয়ে রক্ত ঝরেছে। বাম চোখের নিচেও আঘাতের চিহ্ন সুস্পষ্ট। আর এসবই করা হয়েছে তার সরাসরি নির্দেশে। আমি খুবই লজ্জিত, আমি খুব সরি, আমি খুবই সরি, লজ্জিত ভঙ্গিতে বলল মনোয়ার হোসেন। মানে মানে আমরা তো ঘুণাক্ষরে বুঝতে পারিনি আপনি ডিবি থেকে এসেছেন। ভেবেছিলাম আবারও কেউ ম্যাডামের পেছনে লেগেছে। সফার ব্রু কুচকে গেল। আবারও কেউ পেছনে লেগেছে মানে? না না, মানে হচ্ছে ওনার রেস্টুরেন্টের তো অনেক রেপুটেশন, ওনার খাবারগুলো অসাধারণ। এইসব নিয়ে জেলাস হবার লোক তো কম নেই। অনেকে আবার ওনার সিক্রেট রেসিপিগুলো সম্পর্কেও জানতে চায়। একটু থেমে আবার বলল এসপি, গত বছর এরকম এক ফেও ওনার পেছনে লেগেছিল। সিক্রেট রেসিপি? বাঁকা হাসি দিয়ে বলল সফা। হ্যাঁ, ওনার খাবারগুলো তো অসাধারণ এবং রেসিপি কেউ জানে না, এগুলো একদম সিক্রেট। রেসিপি আবার সিক্রেট হয় নাকি? আজব কথা। একটু বিরতি দিয়ে বলল নূরে সফা। আজকাল তো টিভি খুললে রান্নাবান্নার অনুষ্ঠান দেখা যায়, ওখানে সবাই একবারে নিজেদের রেসিপি বলে, একদম ডিটেইল, এমনকি দেখিয়েও দেয়। এই যুগে রেসিপি সিক্রেট রাখার মানে কি? সিক্রেট রেসিপি বলে কিছু আছে বলেও তো আমার মনে হয় না। কি বলেন? এসপিকে খুব আশাহত মনে হলো। এখনো সারা দুনিয়ার মানুষ জানে না কোকা কোলার রেসিপি। ওটার ফর্মুলাটা কি? কোকা কোলা কোম্পানি এই ফর্মুলাটি 100 বছরের বেশি সময় ধরে সিক্রেট রেখেছে। সফা কিছু বলল না। কথাটা সত্যি, পৃথিবীতে এরকম অনেক খাবারের রেসিপি সিক্রেট। একটু থেমে আবার বলল, আচ্ছা বিদেশের কথা বাদ দেন, আমাদের দেশেও কিন্তু এরকম অনেক সিক্রেট রেসিপি আছে। সফা জিজ্ঞাসু চোখে তাকালো কেবল। ধরুন ঢাকার হাজির বিরিয়ানি 70 বছর ধরে চলছে, কিন্তু ওটা রান্না করার ধরন আর একজ্যাক্ট রেসিপিটা এখনো অজানা। ওই মহিলা নিজে কিন্তু সব রান্না করে না, ওগুলো করে তার বেতনভুক্ত বাবুর্চিরা, বলল সফা। চাইলেও সে রেসিপিগুলো সিক্রেট রাখতে পারবে না। নাকি অন্য কোনো উপায়ে এটা করা হয়? মনোয়ার হোসেন স্থির চোখে চেয়ে রইল। কি বলবে কিছুই বুঝতে পারল না। একদিক থেকে কথাটাতে যুক্তি আছে, কিন্তু এটাও সত্যি মুস্কান চৌধুরীর অপার্থিব খাবারগুলো তার বাবুর্চিরা নকল করতে গিয়েও ব্যর্থ হয়েছে কয়েকবার। দু একজন রবীন্দ্রনাথে কাজ করার পরপরই নিজেরাই রেসিপিগুলো নকল করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। সেই স্বাদ আর সেই গন্ধ তৈরি করতে ব্যর্থ হয়েছে তারা। এর কারণটাও এসপি জানে। মুস্কান চৌধুরী একজন অসাধারণ মহিলা। তিনি এতটা বোকা নন যে রেসিপির সিক্রেটগুলো অরক্ষিত রাখবেন। সত্যি বলতে প্রতিটি রেসিপি তিনি বাবুর্চিদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন, কেবল একটা জিনিস বাদে। ওই একটা জিনিসই তার সমস্ত রেসিপিগুলোকে বাঁচিয়ে রেখেছে। প্রতিটি রেসিপির জন্য ভদ্রমহিলা একটি বিশেষ ধরনের সিরাপ আবিষ্কার করেছেন। ওই সিরাপের ফর্মুলা তিনি ছাড়া আর কেউ জানেন না। গত বছর তার সিক্রেটটা জানার জন্য যখন এক ফেউ উঠে পড়ে লাগলো, তখন মিসেস জুবিরি নিজের মুখে একথা স্বীকার করেছেন তার কাছে। যা হোক, মুস্কান জুবিরির সিক্রেট রেসিপি নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এসপিকে চুপ থাকতে দেখে বলল নূরে সফা, যদি না আমার ইনভেস্টিগেশনের সাথে সেটা কোনো না কোনোভাবে কানেক্টেড থাকে।
মনোয়ার হোসেন কয়েক মুহূর্ত ভেবে বলল, আপনি যে কেসটি ইনভেস্টিগেট করছেন সেটা কি জানতে পারি? অবশ্যই। আপনাকে তো এখন সবই জানতে হবে, নইলে আপনাদের কাছ থেকে হেল্প নেব কিভাবে? আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব, এই নিয়ে কোনো চিন্তাই করবেন না। থ্যাঙ্কস। আসলে আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। নূরে সাফা সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো এসপির দিকে। কোনটার কথা বলছেন আপনি? এই যে মুস্কান চুবিরের মতো একজন রুচিশীল সংস্কৃতবান মহিলাও ক্রাইমের সাথে জড়িত থাকতে পারে। সংস্কৃতবান মহিলা? একটু ব্যঙ্গ করে বলল সফা। ওনাকে যারা চেনেন তারা সবাই এটা জানেন। উনি রবীন্দ্রনাথের বিরাট বড় ভক্ত। রবীন্দ্রনাথের বিরাট বড় ভক্ত? এটা কিভাবে বুঝলেন? মুচকি হেসে জানতে চাইল ডিবির ইনভেস্টিগেটর। এটা তো খুব সহজ। ভক্ত না হলে কি কেউ ওনার নিজের রেস্টুরেন্টের নাম রবীন্দ্রনাথের নামে রাখবে? হ্যাঁ, আপনি ভুল করছেন। উনি রবীন্দ্রনাথের নামে রেস্টুরেন্টের নাম রাখেননি। উনি রেখেছেন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে, কিংবা নিছক ব্যবসায়িক বুদ্ধি। অদ্ভুত নাম, সহজে মানুষকে আকর্ষিত করে, বুঝলেন? এসপি কিছু বলল না। এর মানে এই না যে উনি বিরাট বড় রবীন্দ্র ভক্ত। কিন্তু উনি তো আমাকে অন্য কথা বলেছেন, আস্তে করে বলল মনোয়ার হোসেন। কি বলেছেন? আমি একবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম এরকম নাম কেন রেখেছেন। জবাবে আমাকে বলেছেন সে ছোটবেলা থেকেই নাকি রবীন্দ্রনাথের ভক্ত। দিনের শুরু আর শেষ করতেন রবীন্দ্রসঙ্গীত শুনে। রবীন্দ্রনাথের সমস্ত রচনা তার একাধিকবার পড়া। একটু থেমে আবার বলল এসপি, তো এই রেস্টুরেন্টে যখন দিলেন তখন নাম খুঁজে পাচ্ছিলেন না। একদিন হঠাৎ করে ওনার মনে হলো এই যে তার জাদুকরি রান্না কত শত লোক পরখ করে দেখবে, প্রশংসা করবে, কিন্তু তার প্রিয় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ কখনো এসব খেতে আসবেন না এখানে। এই আক্ষেপ থেকেই এমন অদ্ভুত সুন্দর নাম রেখেছেন। ব্রু কপালে তুলে বাঁকা হাসি দিল সফা। নাম রাখার আসল কারণটা সে জানে। মহিলা এসব ফালতু কথা বলে বেশ ভালো রহস্যই সৃষ্টি করতে পেরেছে। তার সামনে বসে থাকা পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা এসব গল্প বিশ্বাস করে বসে আছে। যাই হোক, একটা কথা আমি বলে দিচ্ছি, এখন থেকে ওই মহিলার সাথে কোনো রকম যোগাযোগ রাখবেন না। আমি যে তার ব্যাপারে ইনভেস্টিগেট করতে এসেছি সেটা যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। এসপি আলতো করে ঢোক গেলে মাথা নেড়ে সায় দিল। ঠিক আছে, ব্যাপারটা খুব সিরিয়াস কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। গুড, ভেরি গুড। একটু চুপ থেকে বলে উঠল এসপি, আশা করি যা হয়েছে তা ভুলে যাবেন। আমি ওসবের জন্য সরি। হাত তুলে ভদ্রলোককে থামিয়ে দিল নূরে সফা। আপনি আইনের লোক, যতক্ষণ পর্যন্ত আইনের মধ্যে থেকে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত সরি বলার দরকার পড়বে না, কিন্তু আইনের বাইরে গেলে সরি বলেও এসব মিটমাট করা যাবে না। কথাটা মনে রাখবেন। এসপি দীর্ঘ নিঃশ্বাস ফেলল কেবল। ভালো করে বুঝতে পেরেছে আরেকটা বাজে বদলির শিকার হতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা শুধু আইনের বাইরে গিয়ে কাজ করেননি, রীতিমতো একজন সন্দেহভাজন অপরাধীর পক্ষ নিয়ে পেটোয়া বাহিনীর মতো আচরণ করেছেন। এইসব জানলে আমরা তো আর। আবারও তাকে থামিয়ে দিল নূরে সফা। এখন থেকে মনে রাখবেন, আমি যে কেসটা নিয়ে কাজ করছি সেটার প্রাইম সাসপেক্ট হলো মুস্কান জুবির। ডেস্কের উপরে রাখা পানির গ্লাসটা তুলে নিল মনোয়ার হোসেন। ডক করে পানি পান করলো সে। কিন্তু কেসটা কি সেটা তো এখনো বললেন না। বলছি, তার আগে এক কাপ কড়া লিকারের চায়ের ব্যবস্থা করুন।